আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নির্বাচন কবে হবে সেটা নিয়ে যখন অনিশ্চয়তা দানা বেঁধেছে, তখন ফেব্রুয়ারিতে নির্বাচন যদি না হয় তাহলে এই সরকার টিকবে না, এই সরকার পড়ে যাবে, কিংবা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন তৈরি হবে, এই সরকারকে ফেলে দেওয়ার আন্দোলন, সেরকম পরিস্থিতির দিকেই কি যাচ্ছে সবকিছু। তেমনি মন্তব্য আমরা শুনলাম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টার মুখ থেকে। তিনি একেবারে সরাসরি বলে ফেললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে এই সরকার থাকবে না। কি হতে যাচ্ছে? বিএনপির কৌশল কি? সরকার বিরোধী আন্দোলনের দিকেই কি তারা যাচ্ছে, যখন নানাভাবেই আলোচিত হচ্ছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না? সেই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে কি হবে? বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান তিনি মন্তব্য করেছেন গতকালকে, সেটা বেশ ভয়াবহ। তিনি মন্তব্য করেছেন, সংবাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। তিনি বলেছেন যে ফেব্রুয়ারির পর অন্তর্বর্তী সরকার থাকবে না। দৈনিক সমকাল এই শিরোনামটা করেছে। কি বলতে চাইলেন তিনি? ফেব্রুয়ারির পর এই সরকার কেন থাকবে না যদি নির্বাচন না হয়? তাহলে কি বিএনপি আন্দোলনে যাচ্ছে? প্রথমে শুনিনি কি বলছেন তিনি। বিএনপি চেয়ারপারসনের খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন না হলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থাকবে না। জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন যে ছাত্ররা বিপথে চলে গেছে। তারা বিএনপিকে চাঁদাবাজ বলে, কিন্তু সবচেয়ে বড় লুট করেছে জামাত ইসলামী। তিনি বলেছেন ছাত্রদের দল এনসিপিও লুট করছে, সারা দেশের এনসিপির পদযাত্রায় সরকার খরচ করছে এমন অভিযোগ করেছেন তিনি। বলেছেন এক সময় এসব খরচের হিসাব দিতে হবে। ছাত্রদের এত টাকা ও গাড়ির বিষয়ে দুদকের তদন্তের দাবিও তিনি করেছেন। অর্থাৎ সরকার এনসিপির জন্য যে নিরাপত্তার নামে যে খরচ করছে সেই খরচের হিসাব দিতে হবে বলে তিনি মন্তব্য করেছেন। তিনি আরও বলেছেন, স্বাধীনতা বিরোধী পাকিস্তানি প্রেতাত্মা রাজাকারেরা এখন সংবিধান, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। এই ব্যাপারগুলো তিনি বলেছেন যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি, স্লোগান প্রত্যাহার করতে এনসিপি নেতাকর্মীদের উপরে আহ্বানও তিনি জানিয়েছেন। অর্থাৎ এনসিপির যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের ব্যাপারে এত কঠোর ভাষায় বিএনপির কোনো নেতাকে এর আগে সমালোচনা করতে দেখা যায়নি। এবং ভয়াবহ একটা কথা বলেছেন যে এনসিপির জন্য যে বরাদ্দ সরকার তৈরি করেছে, অর্থাৎ যে খরচ করছে নিরাপত্তার নামে বিভিন্ন জায়গায়, তার একদিন হিসাব দিতে হবে। তাহলে কি পরবর্তী সরকার আসলে প্রফেসর ইউনূসের সরকার কাঠগড়ায় দাঁড়াবে? তারা কি এই ধরনের হিসাব দিতে বাধ্য হবে? তাদেরকে কি কাঠগড়ায় দাঁড় করানো হবে? প্রশ্নগুলো কিন্তু খুবই প্রাসঙ্গিক। বিএনপি দলীয়ভাবে কি ভাবছে সেটা এখন গুরুত্বের বিষয়। বিএনপি নেতা, চেয়ারপারসনের উপদেষ্টা খুবই গুরুত্বপূর্ণ নেতা। তিনি যখন এই কথা বলেন, সেটা বিএনপির দলীয় অবস্থান কিনা সেটাও বিএনপি হয়তো একসময় ব্যাখ্যা করবে। কিন্তু তিনি যখন, হাবিবুর রহমান যখন এরকম মন্তব্য করছেন, তখন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম তিনি কিন্তু বিভিন্নভাবে এখনো সরকারের প্রশংসা করছেন। সরকারের প্রশংসার কথা তার মুখ থেকে এখনো শোনা যাচ্ছে। এনসিপিকে নিয়ে এত সমালোচনা হচ্ছে, এনসিপির জন্য বিশেষ কার্যক্রম নিয়েছে সরকার, এনসিপিকে সরকারি দল হিসেবে ট্রিট করা হচ্ছে। এই ব্যাপারগুলো নিয়ে মির্জা ফখরুলকে কখনো সচেষ্ট কিংবা তার মুখ থেকে কোনো কথা তেমন আমরা শুনিনি। কিন্তু বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সেই কথাগুলো স্পষ্ট করে বললেন। কিন্তু নির্বাচনের ব্যাপারে তিনি যেটা বললেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে এই সরকার থাকবে না, সেখানেই প্রশ্ন আসে, তাহলে কি বিএনপি ভেতরে ভেতরে প্রিপারেশন নিচ্ছে সরকার বিরোধী আন্দোলন তৈরি করার? কারণ আমরা বহুভাবেই আমরা শুনছি যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, সেরকম পরিস্থিতির দিকেই যাচ্ছে। মোটামুটি সরকারের প্রস্তুতিও সেরকম, অনেকেই সেটা বলার চেষ্টা করছেন। তাহলে কি আমরা একটা জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে আর একটা আন্দোলনের দিকে দেশ যাচ্ছে তেমনটাই দেখতে পাচ্ছি, এবং সেই আন্দোলনটা
সেই আগের মতো নির্বাচনের জন্য যে অভিযোগ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছিল যে তারা নির্বাচন দেয়নি কিংবা নির্বাচন দিয়েছে কিন্তু সেই নির্বাচনটা একপাক্ষিক নির্বাচন, বিতর্কিত নির্বাচন, সুষ্ঠু যে নির্বাচন সেই নির্বাচন দেয়নি, সেই নির্বাচনের আকাঙ্ক্ষাতেই মূলত জুলাইয়ের যে বিপ্লবটা সেই বিপ্লবটা অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু সেই চাহিদা, সেই চাওয়া রাজনৈতিক দলগুলোর পূরণ হচ্ছে না। সেই সমালোচনা এখন তৈরি হয়েছে যখন সরকার 1 বছর মেয়াদ পূর্ণ করছে, তখন পর্যন্ত 1 বছর পার হয়ে গেলেও সরকার তার নির্বাচনের যে প্রধান কাজ, যে কাজের জন্য তারা এসেছে সেই ব্যাপারে কোনো কথা বলছে না। তাহলে আশঙ্কা করা যেতেই পারে যে দেশ আরেকটা মানে আন্দোলন, সেই আন্দোলনের দিকে যাচ্ছে এবং আন্দোলনমুখী হচ্ছে দেশ। সেই ক্ষেত্রে বিএনপি হয়তো নেতৃত্ব দিতে পারে। কিন্তু হাবিবুর রহমান যখন এই মন্তব্য করছেন তখন ব্যক্তিগতভাবে আমার অনেক কনফিউশন রয়েছে বিএনপির দলীয় অবস্থান আদৌ সেরকম কিনা, কিংবা হাবিবুর রহমান যেরকম কঠোর অবস্থান ব্যক্ত করেছেন সেরকম কঠোর অবস্থানে বিএনপি আছে কিনা, নাকি বিএনপি প্রতিনিয়ত ছাড় দেওয়ার মনোভাবেই রয়েছে। গতকালকে ছাত্রদলকে আমরা দেখেছি যে এনসিপির জন্য শহীদ মিনার ছেড়ে দিয়েছে তারা। সেখানেই আমরা বিভিন্ন যুক্তি উপস্থাপন করে বলার চেষ্টা করেছি যে এই কাঁটার পরিবর্তে ফুল দেওয়ার কথা যেটা বলেছেন ছাত্রলীগের ছাত্র দলের সভাপতি, সেই কথাটা বুমেরাং হয়ে তাদের দিকে ফিরে আসে কিনা, সেই কথার জন্যই বিএনপি বড় ধরনের বিপদে, রাজনৈতিকভাবে বড় ধরনের ধাক্কা খেতে যাচ্ছে কিনা, সেই প্রশ্নগুলো কিন্তু চারিদিকে উত্থাপিত হচ্ছে। দর্শক, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? বিএনপি কি সত্যিই সরকার বিরোধী আন্দোলন গড়ে তুলবে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, যদি এই জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এসে যদি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা না হয় জুলাই ঘোষণাপত্রের সাথে, তাহলে কি বিএনপি আন্দোলনে যাবে? অনেকদিন থেকেই একটা আলোচনা উঠেছিল, একটা আলোচনা রয়েছে, এখনো কিছুটা মাঝখানে স্থিমিত হয়ে গেলেও সেই আলোচনাটা রয়েছে। সেই আলোচনাটা হচ্ছে সেফ এক্সিটের আলোচনা। বারবারই এই আলোচনাটা ঘুরে ফিরে আসে। তারেক রহমানের সঙ্গে প্রফেসর ইউনূসের লন্ডন বৈঠকের পরে আলোচনাটা আরো তীব্র আকার ধারণ করেছিল যে সেই বৈঠকে মূলত প্রফেসর ইউনূসের সেফ এক্সিট প্ল্যানটা তৈরি হয়েছে। সেফ এক্সিট কিভাবে হবে, সেফ এক্সিট প্ল্যান কেন প্রয়োজন, সেফ এক্সিট কেন চাইবে সরকার, এই প্রশ্নগুলোর সমাধান খুব জরুরি। এবার সেই সেফ এক্সিটের কথা এবং সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথার মাধ্যমে এক ধরনের সতর্কতা দেখালেন কিংবা সতর্কতার কথা বললেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনিও সেই একই পথে আলোচনাটা এক ধরনের উস্কে দিলেন। সরকার কি সত্যি সেফ এক্সিটের পথ খুঁজছে? সেফ এক্সিটটা কিভাবে হবে? আদৌ কি তারা সেফ এক্সিট পাবে? সেই প্রশ্নগুলোর সমাধান খোঁজার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম বর্তমান সরকারের সেফ এক্সিটের কথা। সেফ এক্সিট কেন প্রয়োজন? সেফ এক্সিট এই কারণেই প্রয়োজন যে এই সরকার যত সিদ্ধান্ত নেবে, সেটা মার্কিনের কাছ থেকে বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত হোক, সংবিধানের কিংবা আইনের বিভিন্ন সংশোধন হোক, কিংবা বিভিন্ন গেজেট হোক, জুলাই আন্দোলনের সৈনিক যারা, বিপ্লবী যারা, তাদেরকে এক ধরনের দায় মুক্তি দেয়া হোক, জুলাইয়ের ব্যাপারগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে কি হবে না সেটা হোক, কিংবা জুলাইয়ের যে সনদ ঘোষণা সেই সনদটা হোক, যা কিছুই হোক না কেন, আগামী সরকারকে, যারা নির্বাচনের পর সরকার হিসেবে আসবে, সেই সরকারকে এই কাজগুলোর বৈধতা দিতে হবে। অর্থাৎ 106 অনুচ্ছেদের, সংবিধানের 106 অনুচ্ছেদের রেফারেন্সের ভিত্তিতে এই সরকার এসেছে, যে রেফারেন্সে স্পষ্ট লেখা আছে যে সুপ্রিম কোর্ট থেকে রেফারেন্স পাঠানো হয়েছে যে শুধুমাত্র নিয়মিত কাজ, রুটিন ওয়ার্ক, মানে নির্বাহী যে রুটিন ওয়ার্ক, সেই রুটিন ওয়ার্কটা করার জন্য রাষ্ট্রপতিকে বলা হয়েছে যে আপনি উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা নিয়োগ দিতে পারেন। সেই রেফারেন্সে কিন্তু আপনি একটা নতুন সরকার গঠন করতে পারেন সেটা বলা হয়নি। তার মানে হচ্ছে যে এখন যে প্রধান উপদেষ্টা কিংবা উপদেষ্টারা, তারা মূলত রাষ্ট্রপতির উপদেষ্টা।
মূলত রাষ্ট্রপতি দেশ চালনা করছেন কিংবা করবেন নিয়ম অনুযায়ী, তাদেরকে উপদেশ দিবেন প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী বিভিন্ন সেক্টরে। এটাই রেফারেন্সের মূল কথা ছিল, কিন্তু সেই রেফারেন্সটা আসলে ঠিক টিকেনি। রাষ্ট্রপতিকে এক ধরনের মানে বাইপাস করে রাখা হয়েছে, এক ধরনের গৃহবন্দীর মতো অবস্থা। তার কোনো কার্যক্রম নেই, তিনি বাইরে আসেন না, কোনো কার্যক্রমে অংশগ্রহণ করেন না। কার্যক্রমে অংশগ্রহণ করার মধ্যে দুটো ঘটনা আমরা শুধুমাত্র দেখেছি মনে পড়ে আমার, সেটা হচ্ছে যে গত 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে তিনি গিয়েছিলেন, যেটা ঠেকানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে শহীদ মিনারে যেন তিনি না যান, কিন্তু শহীদ মিনারের রেওয়াজটা ভেঙেছেন প্রফেসর ইউনূস। এর আগে যত ঘটনা ঘটেছে শহীদ মিনার কিংবা স্মৃতিসৌধের ঘটনায়, সেখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, দুইজনই ফুল নিয়ে রেডি। শুধু রাষ্ট্রপতি আগে ফুল দেন, তারপরে প্রধানমন্ত্রী ফুল দেন, ফুলে হাত স্পর্শ করেন, সেরকমটা রেওয়াজ আমরা দেখেছি। কিন্তু এবার দেখেছি সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি ফুল দিয়ে শহীদ মিনার ত্যাগ করার পরে তারপরে প্রধান উপদেষ্টা শহীদ মিনারে ঢুকেছেন, অর্থাৎ রাষ্ট্রপতি থাকা অবস্থায় তিনি ঢোকেননি এবং রাষ্ট্রপতির সঙ্গে কোনো ধরনের আলাপ, দেখা সাক্ষাৎ সবকিছু তিনি বন্ধ করে দিয়েছেন, কোনো দেখা সাক্ষাৎ হয় না। এরপরে কয়েকদিন আগে আমরা দেখলাম যে সেনানিবাসে একটা অনুষ্ঠানে রাষ্ট্রপতি গিয়েছিলেন, সেখানে সেনা অফিসার, সেনা সদস্যদের সঙ্গে ছবি তুলতে তাকে দেখা গেছে। এই দুটো অকেশন ছাড়া রাষ্ট্রপতিকে বাইরে আমরা দেখিনি। এর মাঝে গত ঈদে রাষ্ট্রপতি শুভেচ্ছা বিনিময় করেছেন, সেখানে কিছু মানুষ, রাজনৈতিক ব্যক্তিরা গিয়েছিলেন, কিন্তু সেখানেও প্রধান উপদেষ্টাকে আমরা যেতে দেখিনি। অর্থাৎ রাষ্ট্রপতিকে এক ধরনের অকার্যকর করে রাখা হয়েছে। এই সরকার একটা প্রভাবশালী সরকারে রূপান্তরিত হয়ে তারা বহু সিদ্ধান্ত গ্রহণ করছে। করিডোর দেওয়ার সিদ্ধান্ত, বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত, গম আমরা ইউক্রেন থেকে আগে কিনতাম, অন্য দেশ থেকে কিনতাম কম দামে, বেশি দামে আমেরিকা থেকে গম কেনা হবে, তুলা আমদানি করা হবে আমেরিকা থেকে, বন্দর বিদেশিদের দিয়ে দেওয়া হবে, এরকম বহু সিদ্ধান্ত কিন্তু আমরা নিতে দেখেছি। করিডোর বিষয়ে যথেষ্ট বিতর্ক, এবং সেই বিতর্কের মুখে এখনো করিডোরের থেকে পিছিয়ে এসেছে বলে সরকার আমরা মনে করছি না। এরকম ব্যাপারের মাঝে নির্বাহী আদেশে বহু কাজ করেছে সরকার। সারা দেশে নির্বাচিত যে জনপ্রতিনিধি, সেই জনপ্রতিনিধিদের বাতিল করে দিয়েছে। অনেক কিছু করতে দেখেছি আমরা, যেগুলো রুটিন ওয়ার্কের মধ্যে পড়ে না। রুটিন ওয়ার্কের মধ্যে যখন পড়ে না, তখন এটাকেই একটা সরকার হিসেবে আমরা দেখছি। কিন্তু এই সরকারের বৈধতা প্রশ্নের সম্মুখীন হবে। এই সরকারের যত কাজ, সেই কাজের বৈধতা দিতে হবে আগামী সরকারকে এসে। যদি আগামী সরকার এই সরকারের আস্থাভাজন না হয়, যদি আগামী সরকার এই সরকারকে ওন করতে না চায়, তাহলে এই সরকারের দায়িত্ব পালন করা সবাই আইনি জটিলতার মুখে পড়বেন, বিচারের মুখোমুখি করাও যেতে পারে যদি সরকার কোনোভাবেই তাদের কাজের বৈধতা না দেন। সেই কারণেই সেফ এক্সিটটা প্রয়োজন, অর্থাৎ কিভাবে সেফলি তারা এক্সিট করবেন এবং পরবর্তী সরকার কিভাবে তাদের কার্যক্রম বৈধতা দেবে, সেটাই এই সরকারের প্রথম ভাবনা এবং একমাত্র ভাবনা এই মুহূর্তে হওয়া উচিত, এবং বিদায়ের প্রস্তুতি নেওয়া উচিত, এমনটা বলেছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি যেটা বলেছেন, গণমাধ্যমের শিরোনামটা এখানে আপনারা দেখে নিতে পারেন। গণমাধ্যমের শিরোনামটা যেটা বলছে সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ের চিন্তা করার সময় এসেছে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সেখানেই তিনি বলছেন যে বর্তমান সরকার যেসব কাজকর্ম করেছেন, আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দেবে কিনা এ বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। অর্থাৎ দেবপ্রিয় ভট্টাচার্যও ভাবছেন যে এই সরকারের সবকিছু আগামী সরকার হয়তো বৈধতা দেবে না, তখনই বিপদে পড়বে এই সরকার এবং এই সরকারের সঙ্গে জড়িতরা। তাছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের চলে যাওয়ার জন্য এখন চিন্তা করার সময় এসেছে, এমন মন্তব্যও তিনি করেছেন। বলেছেন অর্থনৈতিক বিশৃঙ্খলা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দুর্বলতা, স্বাধীন নির্বাচন কমিশন না থাকার কারণে অন্তর্বর্তীকালীন সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার এসেছে, কিন্তু এই সরকারও খুব একটা যে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পেরেছে, খুব একটা সুশাসনের মধ্যে তারা যেতে পেরেছে, সেটা তিনি বলছেন না। ওই একই আলোচনায় সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, সংস্কারের নামে সময় ক্ষেপণ করে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে এই সরকার, নির্বাচন অক্টোবরেই হওয়া উচিত বলে তিনি মনে করছেন। অর্থাৎ এটাও কিন্তু একটা বড় এই সরকারের বিরুদ্ধে অভিযোগ যে তারা সময় ক্ষেপণ করছেন, তারা নির্বাচন দিতে চাইছেন না, নির্বাচন ডিলে করতে চাইছেন, এবং বর্তমান গেম প্ল্যানের মধ্যেও এই প্ল্যানটা আছে বলে অনেকে মনে করছেন যে এখন রাজনৈতিক একটা বিশৃঙ্খলা যে কোনোভাবে যদি তৈরি করা যায়, সেটার মাধ্যমে নির্বাচন কতটা পিছিয়ে দেওয়া যায়, সেই চেষ্টাও সরকার সংশ্লিষ্ট অনেকের রয়েছে। এই কর্মকাণ্ডগুলোই পরবর্তী সরকার বৈধতা নাও দিতে পারে, এমন প্রসঙ্গ উল্লেখ করে দেবপ্রিয় ভট্টাচার্য, যিনি
যিনি কিনা এই সরকারের খুবই কাছের মানুষ, যাকে দিয়ে এই সরকার অনেক কাজ করিয়েছে অলরেডি, তিনি যখন সরকারের সম্পর্কে এরকম মারাত্মক উক্তি করেন, তখন আমার মনে হয় সরকারের ভেবে দেখা উচিত যে তারা যে কর্মকাণ্ডগুলো করছে সেই কর্মকাণ্ড আগামী সরকার বৈধতা দেবে কিনা। সেই সংখ্যা থেকেই কি সরকার এমন একটা আগামী সরকার চায় যারা এই সরকারকে বৈধতা দেবে, সেই প্রশ্নটাও কিন্তু আসে। এবং সেই প্রশ্নটা যখন আসে তখন আগামী নির্বাচনকে বিতর্কিত করা হতে পারে, সেই আশঙ্কাও তৈরি হতে পারে। কারণ আগামী সরকারকে যখন বৈধতা দিতেই হবে এই সরকার, তখন আগামী সরকারটা এই সরকারের পক্ষের হোক যে কোনো মূল্যে, সেটাই চাইবে এই সরকার। সেই ক্ষেত্রে বিএনপির কপাল পুড়তে পারে, বিএনপির বিরুদ্ধে নানা রকমের প্ল্যান হতে পারে, বিএনপিকে বাইপাস করে কিভাবে অন্যদেরকে ক্ষমতায় আনা যায় সেই চেষ্টা থাকতে পারে। এরকম বহু আলোচনা কিন্তু সমাজে প্রচলিত রয়েছে, কোনো আলোচনাকেই আপনি হেসে উড়িয়ে দিতে পারবেন না। দর্শক, সব মিলিয়ে এই যে প্রেক্ষাপট বিশ্লেষণ করলাম, সেই প্রেক্ষাপটে আপনার মতামত কি জানিয়ে লিখতে পারেন।